নারী প্রতিনিধিত্ব অবশ্যই নারীদের প্রতিনিধিত্ব অর্ধেক হওয়া উচিত, এটাই যৌক্তিক। নারীরা আমাদের জনগোষ্ঠীর অর্ধেকেরও একটু বেশি। কিন্তু যেই প্রতিনিধিত্বই হোক কতগুলো ক্রাইটেরিয়ার ভিত্তিতে হওয়া উচিত। এই যে 7টা ক্রাইটেরিয়া এখানে দেওয়া হয়েছে, আমি নিজেই এগুলো ডেভেলপ করেছি এবং এর ভিত্তিতে আমি আমাদের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের যখন আলোচনা হয়েছিল এর ভিত্তিতে আমরা বিভিন্ন অল্টারনেটিভগুলো বিশ্লেষণ করে আমরা ঘূর্ণায়মান পদ্ধতির পক্ষে আমরা সুপারিশ করেছি। এখন এখানে যে কয়েকটা অল্টারনেটিভ দেওয়া হলে আমার কয়েকটা প্রশ্ন আছে। আমি গবেষক হিসাবে আমি ওই প্রশ্নগুলোর উত্তর পেতে চাই যাতে আমার মাথাটা পরিষ্কার হয় এবং আমি আরও কার্যকর প্রস্তাব সুপারিশ উত্থাপন করতে পারি। যেমন একটা জিনিস এখানে পরিষ্কার হয়েছে যে নারী বিষয়ক সংস্কার কমিশন, আমারও ধারণা ছিল যে দ্বৈত প্রতিনিধিত্ব হবে, একজন নারী একজন পুরুষ, কিন্তু এখানে বলা হচ্ছে যে না, দুটো ভিন্ন কনস্টিটিউয়েন্সি হবে। তো তাহলে তো দ্বৈত প্রতিনিধিত্ব হইলো, কিন্তু দ্বৈত প্রতিনিধিত্ব হইলে যে সমস্যা হইলো ওই যে আমাদের গ্রাম বাংলায় যে কথা আছে, এক ঘরে দুই পীর হইতে পারে না। এবং এখনই কিন্তু এই যে আমাদের যে বর্তমান পদ্ধতিতে আছে অনেক জায়গায় কিন্তু আমাদের সাধারণ আসনে যারা সংসদ তারা কিন্তু নারীদেরকে যেতেই দেয় না। তো এখন দুইজন হলে মানে এটা কার্যকর হবে কিনা আমার সন্দেহ আছে। তারপরে আপনাদের যে প্রস্তাব এটা আপনারা বলছেন আরপিওর মাধ্যমে এটা বাস্তবায়ন করা সম্ভবপর হবে, কিন্তু আপনাদের যে প্রথম কলামটা 400 জনের যে না 400 জনের, যখন 400 জনের মধ্যে 100 জন বলেন তখন আপনি পার্লামেন্টের স্ট্রাকচার চেঞ্জ করে ফেলতেছেন। আমাদের 65 সংবিধানের 65 অনুচ্ছেদে বলা আছে 300 আসন থেকে সরাসরি নির্বাচিত হবে। এই জন্যেই সংবিধান সংশোধন করে এখন 50টা করা হয়। তাহলে আপনারা যদি 400 করেন তাহলে সংবিধান সংশোধন লাগবে এবং আপনি এটা আরপিওর মাধ্যমে করতে পারবেন না। অতএব আপনারা যে পার্টির নমিনেশন আরপিওর না, তাহলে তো আর 400 হবে না। হ্যাঁ, আচ্ছা, পার্টির নমিনেশনের সমস্যা হলো এখন অবশ্য ভিন্ন পরিস্থিতি ভিন্ন, কারণ একটা বড় দল আর এখন মাঠে নেই। যদি বড় দল মাঠে থাকতো তাহলে বড় দলগুলো এমন জায়গায় নারীদেরকে মনোনয়ন দিত যেখানে তাদের জেতার সম্ভাবনা কম। আরও সুস্পষ্টই বলতে গেলে যেমন বিএনপির পক্ষ থেকে হয়তো বা সেই গোপালগঞ্জে কিংবা আওয়ামী লীগের পক্ষ থেকে যদি থাকতো আর কি, আমি বলছি না যে আছে কিংবা নাই কিংবা থাকবে না, বগুড়ায় দিত। ওকে, এবং শুধু তাই নয়, তো তাহলে এটা ওই যে বস্তুত এখন কিন্তু যে একটা যেহেতু বড় দল আছে, সবচেয়ে বড় দল, এই দল সর্বতভাবে এটা প্রতিহত করার চেষ্টা করবে, এটা বিরোধিতা করার চেষ্টা করবে। পার্টির ব্যাপারে 33% দেবে কিনা ওকে দেখা যাবে। ওকে এখন আরেকটা হলো যে আপনি 33% মনোনয়ন দিলেন, কিন্তু কতজন জিতে আসতে পারবে সেটা প্রশ্ন। আপনি কি 33% জিতে আসবে নাকি 10 জন জিতে আসবে? অতীতের কিন্তু আমাদের ইতিহাস কিন্তু ভালো না। অতীতের ইতিহাস অত্যন্ত কি বলে নেতিবাচক। তো আমরা যেটা প্রস্তাব করেছি, ওই যে সংবিধান সংশোধন কমিশনের পক্ষ থেকে যেটা প্রস্তাব করা হয়েছে 3 আসনের ভিত্তিতে 1 আসন। তো এখন আমরা যেটা করার চেষ্টা করতেছি, বৈষম্য দূর করার চেষ্টা করছি, কিন্তু এখানে নারীদেরকে আমরা হিমালয় পর্বতে ওঠার জন্য আমরা তাদেরকে উৎসাহিত করছি 3 আসনের ভিত্তিতে। তো এটা তো মানে কোনোভাবেই বৈষম্য দূর হবে না, বরং বৈষম্য আরও বাড়বে। আর এটা যে এই পদ্ধতিটা কিন্তু স্থানীয় সরকারে আছে, কিন্তু স্থানীয় সরকার এটা কার্যকর নয়। এবং আমি এটা স্টাডি করেছি 1997 সালে যখন 3 আসনের ভিত্তিতে একটা আসন যে ইউনিয়ন পরিষদে যখন এই বিধানটা যখন বাস্তবায়িত হলো, হাজার বহু নারী নির্বাচন অংশগ্রহণ করেছে। এখন দিন নারীর এই প্রতিদ্বন্দ্বিতার হার দিন কমে যাচ্ছে, কারণ এই ব্যবস্থাটা কার্যকর হয় নাই।
তো এখন যেটা স্থানীয় সরকারের কার্যকর হয় না, এটা জাতীয় পর্যায়ে কার্যকর হবে, এটার কোনো এটা আমরা কীভাবে বলতে পারি? তো আমরা যেটা প্রস্তাব করেন, আর ওই যেটা বর্তমান পদ্ধতি আছে এটা তো অলংকারিক, এটা তো অমর্যাদাকর, হীনমন্যতা সৃষ্টি করে ইত্যাদি ইত্যাদি। আর এটা যদি 100 আসন বাড়ানো হয় তাহলে একই জিনিস হবে, সেই করুণার পাত্র হবে নারীরা এবং ফায়দা দেবে এবং বিভিন্ন রকম এবং গুরুতর মনোনয়ন বাণিজ্য। আমি একটা আর্টিকেল লিখেছিলাম, এখানে লিখেছিলাম এই গত নির্বাচনেই একটা দলের পক্ষ থেকে 25 কোটি টাকা চাওয়া হয়েছিল, 25 কোটি টাকা দিয়ে বিক্রি হয়েছিল এই সংরক্ষিত আসন। আর সেই ব্যক্তি 8 কোটি টাকা দিতে চেয়েছিল এবং ইয়ের কাছে গিয়েছে, কি ওই আমাদের স্পিকারের কাছে গিয়েছে তদবির করার জন্য। তো এইরকম ভয়াবহ মনোনয়ন বাণিজ্য হবে। তো আমরা যেটা বলেছি যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে এখানে সবগুলো ক্রাইটেরিয়া মিট করে, সবগুলো ক্রাইটেরিয়া মিট করে এবং এখানে একঝাঁক নারী নেতৃত্ব বেরিয়ে আসবে, সারা দেশে একঝাঁক নারী নেতৃত্ব বেরিয়ে আসবে। এবং এখানে যেটা হবে এটার মাধ্যমে যে ভবিষ্যতে এই সংরক্ষণ পদ্ধতিরই প্রয়োজনীয়তা ফুরিয়ে যাবে। যদি 4 টার্মে যদি প্রত্যেকটা আসন থেকে একজন না করে নারী নির্বাচিত হয়ে আসতে পারে, তাহলে কিন্তু যারা যোগ্য নারী তারা কনস্টিটিউয়েন্সি ডেভেলপ করে পরবর্তীতে পুরুষের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে জিতে আসতে পারবে। এবং ভারতের যেটা অভিজ্ঞতা, আমি এখানে তথ্যগুলো আনি নাই, ভারতে অনেক জায়গায় যেখানে 33% নারীদের প্রতিনিধিত্ব আছে এই সংরক্ষণ, কিন্তু বাস্তবে 50%-এর বেশি। কারণ যখন সংরক্ষণ চলে যায় সাধারণ আসনে পরিণত হয়, তখন কিন্তু সাধারণ আসন থেকে নারীরা সরাসরি নির্বাচিত হয়ে আসতে পারে। এটা যদি একটু বলেন যে মানে এটা যদি সত্যি ইমপ্লিমেন্ট করা সম্ভব হয় সেটা কিরকম সময় লাগতে পারে? কারণ এটাই কিন্তু আইডিয়ালি আমরা যে পর্যায়ক্রমে বলছি সেটাও এটাতেই যেতে চাচ্ছি, কিন্তু এই মানে যেহেতু এই টাইমলাইনের মধ্যে আসলে সম্ভব কিনা সেটাই আমাদের একটা দ্বিধার জায়গা ছিল। এই টাইমে এবার যদি না হয় আর কোনোদিন হবে না। কারণ যেটা আমি আমার বলতে দেন, কারণ হলো এখানে বিরোধিতা আসবে পুরুষদের কাছ থেকে যাদের কনস্টিটিউয়েন্সি ডেভেলপ করছে। তো এবার প্রথমবার যে অনেক নতুন এমপি নির্বাচিত হবেন যারা দাবি করতে পারবেন না যে তাদের কনস্টিটিউয়েন্সি আছে। তো এখন যদি না হয় পরবর্তীতে যখন কনস্টিটিউয়েন্সি ডেভেলপ করবে আর বিরোধিতা আসবে। তো এখন যদি রাজি হয় তাহলে সেই আগের যেমন এলএফও পাকিস্তান আমলে যেটা হয়েছে, এরকম একটা এলএফওর মাধ্যমে লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডিন্যান্স এই ধরনের একটা ব্যবস্থার মাধ্যমে এটা বাস্তবায়ন করা সম্ভব হতে পারে। অথবা আমরা এই যে গণভোটের ব্যবস্থা করতে পারি, যদিও আমাদের প্রধান উপদেষ্টা রুলড ইট আউট, মেবি হি মে চেঞ্জ হিজ মাইন্ড। সো আমার মনে হয় এটাই হলো বেস্ট অপরচুনিটি। ডিলিমিটেশন, ইয়েস, ডিলিমিটেশন এমনিই লাগবে। কারণ ডিলিমিটেশন যেটা বিএনপির কথা যদি শুনেন আপনারা, 2008 সালে তাদের দাবি হলো তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে এই ডিলিমিটেশন করে, তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে উদ্দেশ্য প্রণোদিত পাবে, তাই ডিলিমিটেশন করতেই হবে। তো এখন ডিলিমিটেশন আপনি 300 আসনে করেন আর 400 আসনে করেন, ডিলিমিটেশন করতে হবে এবং এটার জন্য সময় লাগবে, অবশ্যই কয়েক মাস সময় লাগবে। হ্যাঁ হতে পারে, 4-5 মাস 6 মাস লাগবে, অবশ্যই হতে পারে। যদি এগ্রিমেন্ট হয় তাহলে হতে পারে। হ্যাঁ ফেব্রুয়ারিতে হতে পারে। এটা ডিলিমিটেশন করতেই হবে, শুনেন, ডিলিমিটেশন করতেই হবে এবার নির্বাচন করতে হইলে। তো আমার ডিলিমিটেশন যদি 300 আসনের জন্য করি তাহলে 400 আসনের জন্য নয় কেন? তো আমার মনে হয় আমরা যদি রাজি থাকি আর মিয়া বিবি যদি রাজি থাকে তাহলে সব কিছুই সম্ভব। আমাদের দলগুলো যদি একমত হয় তাহলে এটা সম্ভব এবং এটাই হলো সবচেয়ে উত্তম। এবং ভারতের অভিজ্ঞতা থেকে দেখা গিয়েছে এখন নারীদের জন্য আর ভবিষ্যতের সংরক্ষণই লাগবে না, এবং ওটাই তো আমরা চাই, যেটা যে এই নারীদের জন্য বিশেষ ব্যবস্থার যেন। স্যার তাহলে আমরা থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর দি অ্যাসুরেন্স। 400 আসনে মানে ফেব্রুয়ারিতে 400 আসন, যদি 400 আসন করা হয়
নারীদের জন্য যদি ঘূর্ণায়মান পদ্ধতিতে 100 আসন যদি সংরক্ষণ করা হয় 400 আসনে করতে হবে, আর তা না হলে 300 আসন করতে হলে ডিলিমিটেশন করতে হবে। এই জন্য এর মধ্যে নির্বাচন কমিশন কাজ করছে এবং এটা অধ্যাদেশেরও ওই যে সংশোধন করা হয়েছে, এটা অধ্যাদেশ হিসেবে জারি হতে হবে। নির্বাচন কমিশন তো 300 আসনে করতেছে। হ্যাঁ, তো যদি 400 আসন আমরা যদি রাজনৈতিক দলগুলি যদি রাজি হয় 400 আসনের হবে। প্রশ্ন তো করেনি।